হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজ থেকে আমরা 3 নম্বর অধ্যায় অর্থাৎ পররাষ্ট্রনীতি এই অধ্যায়টা পড়া শুরু করব। তোমরা যারা 2023 সালে এইচএস পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 90% থেকে 100% নম্বর পেতে চাইছো, ভালো করে তাহলে তোমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হয়। এই অধ্যায় থেকে অর্থাৎ পররাষ্ট্রনীতি এই অধ্যায় থেকে মোট প্রশ্ন আসবে 6 নম্বরের। মোট প্রশ্ন কত? 6 নম্বরের প্রশ্ন আসবে। এই 6 নম্বরের মধ্যে থাকবে 3টে এসএকিউ এবং 3টে এমসিকিউ। নম্বর বিভাজনটা ক্লিয়ার হলো, অর্থাৎ 6 নম্বরের টোটাল প্রশ্ন আসছে। এবারে এই পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র মানে কি? অন্য রাষ্ট্র। এই অন্য রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের নীতি কি হবে, সেটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। এবার এই নীতির বিষয়টা এলো কেন? এই কারণে এলো, দেখো আমি এখানে 3টে রাষ্ট্রের নাম লিখেছি। এ একটা রাষ্ট্র, বি একটা রাষ্ট্র, সি একটা রাষ্ট্র। এ রাষ্ট্র ধরো মেডিসিন তৈরি হবে, একটা ওষুধ, সেই মেডিসিন তৈরির মালপত্র তৈরি করছে, অর্থাৎ মেটেরিয়াল তৈরি করছে। আমি এখানে এম লিখেছি যাতে তোমরা বুঝতে পারো মেটেরিয়াল তৈরি করছে। কিন্তু ওষুধ তৈরি করার টেকনোলজি বা ওষুধ তৈরি করার যে প্রসেস, সেটা কিন্তু তার জানা নেই। সেটা করছে কে? বি রাষ্ট্র প্রসেস করছে, অর্থাৎ ওষুধটাকে তৈরি করছে। এবারে বি রাষ্ট্র যদি এ রাষ্ট্রের সঙ্গে ঝগড়া করে বা তার সঙ্গে যদি ভালো সম্পর্ক বজায় না রাখে, তাহলে এ রাষ্ট্র কি বলবে? এ রাষ্ট্র বলবে তোমার ওষুধ তৈরি করার জিনিসপত্র অর্থাৎ মেটেরিয়ালগুলো আমরা কিন্তু দিতে পারবো না, অর্থাৎ আমার দেশ দেবে না। সেক্ষেত্রে সমস্যা হবে। অর্থাৎ বর্তমানে এই যে বিশ্বে অর্থাৎ পৃথিবীতে 200টার মতো প্রায় রাষ্ট্র আছে, আর একটা রাষ্ট্র বিভিন্ন দিক থেকে আরেকটা রাষ্ট্রের সঙ্গে এইভাবে সম্পর্কিত। অর্থাৎ কোনো রাষ্ট্রই বর্তমানে পৃথিবীতে একা একা নিরপেক্ষভাবে থাকতে পারবে না, কারণ বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি এসব বিভিন্ন দিক থেকে এখন অনেক উন্নতি করে গেছে বিভিন্ন রাষ্ট্র। আর এই উন্নতি যদি একটা দেশ কি করবে, অন্য দেশের থেকে ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু পররাষ্ট্রনীতির দরকার আছে। ধরো তোমার বন্ধুর জন্মদিন হচ্ছে, তোমার বন্ধু কি করলো? তোমাদেরকে অর্থাৎ তোমরা যারা 5 জন আছো তোমাদেরকে ফুচকা খাওয়ালো বা অন্য কিছু খাবার খাওয়ালো, জন্ম দিলে। এবারে কি হলো, তোমার যখন জন্মদিন হচ্ছে তুমিও তোমার সেই বন্ধুটাকে ফুচকা খাওয়াচ্ছ বা কিছু খাওয়াচ্ছ। অর্থাৎ নীতিটা বোঝার চেষ্টা করো যে আমরা কিন্তু ডাইরেক্ট তার থেকে চাইছি না বা তাকে দিচ্ছি না, কিন্তু সে যখন আমাকে দিচ্ছে আমিও তখন উল্টে তাকে দিতে বাধ্য হচ্ছি। এই যে বিষয়, এইটা হচ্ছে একটা অপরের সঙ্গে, পরের সঙ্গে একটা নীতি। আর সেইভাবে একটা রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে নীতি একটা ফলো করে, সেইটাকে বলা হয় পররাষ্ট্রনীতি। এর মূলে আছে কি? স্বার্থ। একটা রাষ্ট্রের স্বার্থ এর মূলে থাকে। আশা করি তোমরা পররাষ্ট্র বিষয়টা একটু বুঝলে। এবারে এই পররাষ্ট্র সম্পর্কে এই চ্যাপ্টারের মধ্যে তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পড়বে সেটা হচ্ছে সার্ক। এই সার্কের প্রথমে পুরো নামটা জেনে নাও। সার্কের পুরো নাম হচ্ছে কি? সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? একটা মানে করা, কোঅপারেশন করা মানে কি করা বলো? সহযোগিতা করা। এখানে এই উদ্যোগটা নিয়েছিল কি? দক্ষিণ এশিয়ার রাষ্ট্র নেতাগণ উদ্যোগ নিয়েছিল যে দক্ষিণ এশিয়ার আমাদের যেসব রাষ্ট্রগুলো আছে তারা যাতে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এইসব দিক থেকে উন্নতি করতে পারে, তার জন্য আমরা একটা সংস্থা তৈরি করব। আর সেই সংস্থা তৈরি করতে যিনি প্রথম উদ্যোক্তা, সবথেকে যার নাম গুরুত্বপূর্ণ, তিনি হলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান। জিয়াউর রহমান নামটা মনে রাখতে হবে। ইনি কিন্তু সার্ক তৈরি করার জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবারে সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? সার্কের প্রথম সম্মেলন ঢাকাতে হয়েছিল। কত সালে হয়েছিল? 1985 সালে ঢাকাতে প্রথম সম্মেলন হলো। এবারে দেখো সার্কের বর্তমানে কটা রাষ্ট্র আছে জানো?
সার্কের অধীনে বর্তমানে 8টা রাষ্ট্র আছে, আর এই 8টা রাষ্ট্রর নাম মনে রাখার জন্য, সার্কের অন্তর্ভুক্ত 8টা রাষ্ট্রের নাম মনে রাখার জন্য আমি তোমাদের একটা টিক্স লিখে দিয়েছি। আপনি এমবিবিএস, এ দিয়ে দেখো আফগানিস্তান, পি দিয়ে পাকিস্তান, এন দিয়ে নেপাল, আই দিয়ে ইন্ডিয়া, এম দিয়ে মালদ্বীপ, বি দিয়ে বাংলাদেশ, বি দিয়ে ভুটান, আর এস দিয়ে শ্রীলঙ্কা। অর্থাৎ এইভাবে তোমরা আপনি এমবিবিএস এই নামটা মনে করে সার্কের 8টা দেশের নাম তোমরা কিন্তু মনে করতে পারবে। এবারে আজকের ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়টা থেকে, পররাষ্ট্রনীতি চ্যাপ্টারটা থেকে 18টা গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। আর এইটা তোমরা PYQ কোশ্চেন পাবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। অর্থাৎ এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ার্সে যেসব প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো তোমরা পাবে। আর এখানে দেখো আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ চাও সেক্ষেত্রে অ্যাডমিশান নিতে পারো। এই নম্বরটায় তোমরা অ্যাডমিশান নেবে। নম্বরটা আমি বলে দিচ্ছি 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এর জন্য তোমাকে মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। সপ্তাহে এই ধরনের ক্লাস 2টো করে পাবে, এবং তোমার 90% থেকে 100% নম্বর পাওয়া কিন্তু সহজ হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ তোমরা 18টা এসএকিউ দেখে নাও। আরেকটা কথা, অনেকে আমাকে বলেছিলে যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের ভালো বই, টেক্সট বই কি? বারবার বলেছি, আরও একবার বলে দিচ্ছি, এই টেক্সট বইটা রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে ভালো, প্রণব কুমার দালালের লেখা। ঠিক আছে, চলো আজকের ক্লাসের তোমরা প্রশ্নগুলো বুঝে নাও। তাহলে তোমরা ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা। দ্বিতীয় প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? এটাও অ্যান্সার হবে জোট নিরপেক্ষতা। তারপরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির দূরপাল্লা লক্ষ্য কাকে বলে? রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। তারপরের প্রশ্ন, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। তারপরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন? অ্যান্সার হচ্ছে রাজীব গান্ধী। তারপরের প্রশ্ন, গুজরাল নীতি কার সৃষ্টি? ইন্দো কুমার গুজরালের সৃষ্টি। সাপটা, SAPTA, সাপটার পুরো কথা কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। পরের প্রশ্ন, সিটিবিটি কি? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিটিবিটি হলো সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। এইটা দেখো, এর ফুল ফর্ম কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এখানে কি দেখো, এই চুক্তির দরুন সামরিক কিংবা অসামরিক যে কোনো উদ্দেশ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করতে চুক্তিবদ্ধ দেশগুলি সম্মত হয়েছে। তারপরের প্রশ্ন, ব্রিক্স কি? ব্রিক্স কি? দেখো, ব্রিক্স হলো একটি সম্মেলন। ব্রাজিল, বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে দেখো রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া অর্থাৎ ভারত, সি দিয়ে চীন অর্থাৎ চায়না, আর এস দিয়ে কি? দেখো দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। ঠিক আছে, দেশগুলি সমন্বয়ে ব্রিক্স গঠিত হয়। তারপরে প্রশ্ন, পঞ্চশীল এর দুটি নীতি উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। দ্বিতীয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। তারপরের প্রশ্ন, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরের প্রশ্ন, সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। সার্কের সদস্য দেশগুলির নাম তোমাদের আমি ভিডিওটার মাধ্যমেও বলে দিয়েছি যে 8টা দেশ আছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আর হচ্ছে আফগানিস্তান। আপনি এমবিবিএস এই টিক্সটার মাধ্যমে মনে রাখতে হবে। তারপরে পররাষ্ট্রনীতি কাকে বলে? দেখো,
পররাষ্ট্রনীতি বলতে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থসমূহের সংরক্ষণ কিংবা পরিবর্ধনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন ও রূপায়ণ করাকে বোঝায়। তারপরে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য কী? জাতীয় স্বার্থের সংরক্ষণ ও সম্প্রসারণ। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির বাহ্যিক উপাদান কি কি? দেখো, বাহ্যিক উপাদান হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্র কিংবা দেখো প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি। তারপরে ভারতের পররাষ্ট্রনীতির মূল বার্তা কী? ভারত শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি দেখো, পরের প্রশ্ন দেখো 17, পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে কী বোঝো? পররাষ্ট্রনীতির প্রণেতাগণ পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যে সমস্ত উপাদানের দ্বারা প্রভাবিত হন সেই উপাদান সমূহকে পররাষ্ট্রনীতির নির্ধারক বলে। তারপরের প্রশ্ন, জোসেফ ফাঙ্কেলের মতে বিদেশনীতি কাকে বলে? জোসেফ ফাঙ্কেলের মতে বিদেশনীতি হলো সেই সকল সিদ্ধান্ত বা ক্রিয়াকলাপের সমষ্টি যা একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।